স্টুডেন্টস, আজকের লেকচারে আমি আলোচনা করব এক্সচেঞ্জ এনার্জি নিয়ে। আমরা আগের লেকচারে কিন্তু ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কিন্তু এক্সচেঞ্জ এনার্জির বিষয়ে কিছু কথাবার্তা বলেছিলাম ছোট্ট করে। আজকে একটু ডিটেলসে পড়া যাক। দেখো, এক্সচেঞ্জ এনার্জি ইকুয়ালস টু আমরা দেখেছিলাম, আমরা আগের লেকচারে দেখিয়েছি যে এক্সচেঞ্জ এনার্জি ইকুয়ালস টু হয় একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইন্টু n/(n-1/2), তাই তো? এইবার যেখানে এনটা কিন্তু অ্যাকচুয়ালি ইন জেনারেল বলা হয় নাম্বার অফ ইলেকট্রনস উইথ প্যারালাল স্পিন অর সেম স্পিন, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন উইথ সেম স্পিন, এই একই রকম স্পিনে যে কটা ইলেকট্রন থাকবে তাদের সংখ্যাটা, ঠিক আছে? মানে ধরো পাঁচটা, একটা ডি কক্ষে ধরো 10টা ইলেকট্রন আছে, এবার পাঁচটা ধরো মানে ক্লকওয়াইজ ঘূর্ণনে আছে, তাহলে একবার আমরা এনটাকে ওই 5টা ক্লকওয়াইজ ঘূর্ণনের জন্য বের করবো, আর একটা ধরো 5টা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনে আছে, তাহলে সেই 5টাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের জন্য বের করবো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যখন দেখেছিলাম অর্ধপূর্ণ উপকক্ষ বা তার থেকে অর্ধপূর্ণের থেকেও কম সংখ্যক ইলেকট্রন থাকে, তখন কিন্তু আমরা সেটাকে বলেছিলাম, ওই আগের লেকচারে দেখবে তোমরা, বলেছিলাম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। সেটা কিন্তু ওইভাবে বলা যায় না ইন জেনারেল, অ্যাকচুয়ালি ওখানে যেহেতু হাফ ফিল্ড বা তার থেকে কম কম ইলেকট্রন থাকলে আমরা কিন্তু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বলতে পারি, কিন্তু যদি হাফ ফিল্ডের থেকে বেশি ইলেকট্রন থাকে তখন কিন্তু আমরা ইন জেনারেল কিন্তু ওইভাবে আর বলতে পারি না। এই এন ইকুয়ালস টু এখন আমরা বলবো নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন, নাম্বার অফ ইলেকট্রনস উইথ প্যারালাল স্পিন অর সেম স্পিন, অর্থাৎ একই রকম স্পিনে আছে এমন ইলেকট্রনের সংখ্যা, সেটাই হচ্ছে এন এখানে। তাহলে এক্সচেঞ্জ এনার্জি ইকুয়ালস টু আমরা বলতে পারি n ইন্টু n-1/2 ইন্টু কে, তাই তো? কেটা যেখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ওকে? তাহলে এই যে বিনিময় শক্তি, এই বিনিময় শক্তি যত বেশি হবে তত কিন্তু স্টেবিলিটি বেশি হবে, তাই তো? আমরা আগের লেকচারে দেখো এই আলোচনা করেছিলাম 3d4 আর 3d5 ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটা মোর স্টেবল। আমরা বলেছিলাম নিয়ারেস্ট হাফ ফিল্ড এর তুলনায় হাফ ফিল্ডটা মোর স্টেবল, আর নিয়ারেস্ট ফুল ফিল্ডের তুলনায় ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল হয়, তাই তো? কেন কি? কারণ বিনিময় শক্তির জন্য, কারণ বেশি বিনিময় হয়। তাহলে 3d-তে কি থাকে? বেসিক্যালি 4টে ইলেকট্রন, এখানে, তাই তো? তাহলে এখানে দেখো নাম্বার অফ ইলেকট্রন উইথ সেম স্পিন, তাহলে এইটা এইটা আর এইটা, এই 4টে ইলেকট্রনই কিন্তু একই স্পিনে আছে, তাহলে এখানে n ইকুয়ালস টু 4, তাই তো? আর এখানে এই যে 5টা ইলেকট্রন দেখো সেম স্পিনে আছে, সেই জন্য এখানে n ইকুয়ালস টু 5। আমরা আগের লেকচারে বলেছিলাম যে এখানে বলেছিলাম যে n ইকুয়ালস টু আর নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, কারণ এখানে আমরা এখানে ওই যে নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিনটাকে আমরা নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হিসেবে ট্রিট করতে পারি। তখন ট্রিট করতে পারি যখন কিন্তু নাম্বার অফ ইলেকট্রনসটা কিন্তু হাফ ফিল্ড বা হাফ ফিল্ডের থেকে কম থাকবে, কিন্তু হাফ ফিল্ডের থেকে বেশি থাকলে তখন আমরা ইন জেনারেল আর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বলতে পারি না, আমরা তখন স্পেসিফিকলি বলবো নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন অর সেম স্পিন। এটা কিন্তু একটু মাথায় ঢুকে নেবে। আগের লেকচারে কিন্তু আমি নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বলে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন আমরা যেহেতু এই 3d আর 3d4 আর 3d5 এর বলছিলাম, কিন্তু যখন তোমরা 3d6 বা 3d7 বা 3d8 3d9 বা 3d10 করতে যাবে তখন কিন্তু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন দেখলে হবে না, তখন যেটা মাথায় রাখতে হবে ওটাকে ইন জেনারেল যেটা কি বলা হয়, এটা নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন, ঠিক আছে? যখন হাফ ফিল্ডের থেকে কম থাকবে বা হাফ ফিল্ড থাকবে তখন তুমি নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হিসেবে তোমরা নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হিসেবে ট্রিট করতে পারো ওই জিনিসটাকে, তাই তো? সহজ করে ওইভাবে ভেবে নিতে পারো, কিন্তু আলটিমেটলি কিন্তু ওটাকে আমরা বলবো ইলেকট্রনের সংখ্যা, একই স্পিনে বা একই ঘূর্ণন সম্বন্ধিত ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো আমরা বেসিক্যালি একটু ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝে নিই। এই যে ইলেকট্রন এর সাথে বিনিময় করতে পারে, তাই তো? এর সাথে বিনিময় করতে পারে, এর সাথে, তাহলে 3টে। আবার এই ইলেকট্রনটা এর সাথে আর এর সাথে 2টো, আর এই ইলেকট্রনটা আবার এর সাথে বিনিময় করতে পারে। তাহলে দেখো টোটাল কিন্তু 6 রকম ভাবে এরা তাদের জায়গা বিনিময় করতে পারে। তাহলে এখানে ই এক্সচেঞ্জ এনার্জি আমরা সূত্র অনুসারে করি k ইন্টু 4 ইন্টু 4 মাইনাস 1/2, তাহলে কি হবে দেখো 6k, তাই তো? আর এখানে ই এক্সচেঞ্জ যদি বের করি তাহলে কি হবে k ইন্টু 5 ইন্টু 5 মাইনাস 1/2, দ্যাট ইজ 10k, তাই তো? তাহলে এক্সচেঞ্জ এনার্জিটা বেশি, তাহলে স্টেবিলাইজেশন এনার্জিটা বেশি। কার বেশি? স্টেবিলাইজেশন এনার্জিটা 3d5, সেই জন্য আমরা বলেছিলাম 3d4 থেকে 3d5 ইলেকট্রন কনফিগারেশন বেশি হয়, সেই জন্য ক্রোমিয়াম, যেটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d4 4s2, এইটা না হয়ে আর্গন 3d5 4s1 হয়, এইটা হয়। কেন হয়? কারণ এক্সচেঞ্জ এনার্জির জন্য এটা মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়। তাহলে অর্ধপূর্ণ উপকক্ষ
ইলেকট্রনগুলি অর্ধপূর্ণ থাকায় উপকক্ষ দ্বি উপকক্ষে, সেই জন্য একটা স্থায়িত্ব ইলেকট্রন বিন্যাস লাভ করে, স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে বা সুস্থিতি লাভ করে, তাই তো এক্সচেঞ্জ এনার্জির জন্য। ঠিক আছে, প্রথম কথা তোমাদের যারা ক্লাস 11-এ পড়ছো তাদের পড়লে তোমরা কীরকমভাবে আনসার দেবে, তোমরা বলবে যে ডি উপকক্ষ অর্ধপূর্ণ থাকায় এই ইলেকট্রনিক কনফিগারেশনে যায়, তাই তো। এইবার তোমাদের এইটা লিখে দিলে হয়তো নাম্বার দিয়ে দেয়, কিন্তু একটু ডিটেলসে যদি ভাবো কেন ডি উপকক্ষ অর্ধপূর্ণ থাকলে স্টেবিলিটি পাই, সেটার কারণটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। অর্থাৎ যত বেশি বিনিময় করতে পারবে তত কিন্তু এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে, আর এক্সচেঞ্জ এনার্জি বেশি হলে স্টেবিলাইজেশনটা বাড়বে, অর্থাৎ স্টেবিলিটি বাড়লে সে এই অবস্থায় না থেকে এই অবস্থায় যাওয়ার চেষ্টা করবে, তাই তো। সেই জন্য এইটা হয় না হয়ে কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু লাভ করে। এবার আমরা একটু 3D9 আর 3D10টা দেখে নিই, যেটা আগের দিনের লেকচারে আলোচনা করানো হয়নি। আজকের জন্য স্পেসিফিকলি এটার জন্যই আমরা এক্সচেঞ্জ এনার্জিটা দেখব। দেখো 3D9 আর 3D10, তাহলে 3D9 আর 3D10 আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখাই, প্রথমে এককভাবে পূর্ণ হয়, তারপরে পেয়ারা হয়, তো এখানে ফুলফিল একদম, এটা ফুলফিল, এটা ফুলফিল, ফুলফিল ইলেকট্রন দ্বারা পুরোপুরি পূর্ণ, সম্পূর্ণ পূর্ণ, তাই তো। আর এটা নিয়ারেস্ট ফুলফিল, তাই তো। D9 এককভাবে পূর্ণ হলো, তারপরে পেয়ারা এই, তাই তো। তাহলে এইবার এখানে দেখো এই যে এইখানে ক্লকওয়াইজ কটা আছে, ক্লকওয়াইজ স্পিনে আছে 5টা, আর অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে আছে কতটা, ক্লকওয়াইজ স্পিনে আছে 5টা, আর অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে আছে কিন্তু 4টে, তাই তো। আর এখানে ক্লকওয়াইজ স্পিনে আছে কটা, 5টা, অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে আছে 5টা, তাই তো। এর ক্ষেত্রে D10 এর ক্ষেত্রে এবার এখানে এক্সচেঞ্জ এনার্জিটা কত হবে, এক্সচেঞ্জ এনার্জি কিন্তু আমরা বলেছি এনটা কি, নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন বা নাম্বার অফ ইলেকট্রন উইথ সেম স্পিন, তাই তো। তাহলে আগে এই সেম স্পিন নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করব, k × 5 × 5 - 1/2 প্লাস k ইন্টু, এবার এই 4টি ইলেকট্রন নিয়ে এরা অ্যান্টি প্যারালাল মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এরা অ্যান্টি ক্লকওয়াইজ এরা কিন্তু প্যারালালি আছে, একটা এই এখানে নেই, ঠিক আছে। তাহলে এখানে 4টে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, দেখো এইটা, তাই তো। আর ক্লকওয়াইজ আছে কিন্তু এইটা সামনে, এই 5টা। তাহলে এইবার এই 4টে নিয়ে করলে k × 4 × 4 - 1/2, তাহলে ওখান থেকে আসছে আমাদের এক্সচেঞ্জ এনার্জি টোটাল, এটা হচ্ছে 10k হবে, প্লাস এটা ক্যালকুলেট করলে দেখো 6k হবে, অর্থাৎ 16k এক্সচেঞ্জ এনার্জিটা এখানে। আর এখানে এক্সচেঞ্জ এনার্জিটা কত হবে, D10 এর ক্ষেত্রে 3D10 এর ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জিটা কি হবে, এক্সচেঞ্জ এনার্জি ইকুয়ালস টু k × 5 × 5 - 1/2 প্লাস k × 5 × 5 - 1/2। তাহলে এই এক্সচেঞ্জ এনার্জি কিন্তু এখানে হয়ে গেল, দেখো লক্ষ্য করো, এক্সচেঞ্জ এনার্জি কিন্তু হয়ে গেল 10k প্লাস 10k, অর্থাৎ এই এক্সচেঞ্জ এনার্জি এইটা হচ্ছে 3D9 এর ক্ষেত্রে, আর এটা এই এক্সচেঞ্জ এনার্জি 20k, এটা কার ক্ষেত্রে, 3D10 এর ক্ষেত্রে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম 3D10 এ এক্সচেঞ্জ এনার্জিটা 4k পরিমাণ বেশি দেন 3D9 এর। তাহলে 3D9 এর থেকে 3D10 ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল। তাহলে যে আমরা বলেছিলাম যে কপার দেখবে তোমরা, কপার এটার ইলেকট্রন বিন্যাস R1 3D94H2 না হয়ে R1 3D10 হয়, এইটা হয়, এইটা হয় না, কিন্তু এইটা হয়। কেন হয়, কারণ আমরা জানি নিয়ারেস্ট ফুল ফিল্ডের তুলনায় ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল। তাহলে এই কনফিগারেশনটা সম্পূর্ণ পূর্ণ হওয়ায় কিন্তু অনেকটা স্থায়িত্ব লাভ করে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা। কেন কি, কারণ এবার ইলেকট্রনিক ফুলফিল্ড হওয়ায় কেন স্টেবিলিটিটা লাভ করছে, সেটার কারণ হচ্ছে বিনিময় শক্তি। কারণ এদের ক্ষেত্রে বিনিময় শক্তির মানটা বেশি, অর্থাৎ স্টেবিলাইজেশন এনার্জিটা বেশি 3D10 এর ক্ষেত্রে দেন 3D9, অর্থাৎ 3D9 এর থেকে 3D10 4k অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু বেশি এক্সচেঞ্জ এনার্জিটা, ঠিক আছে।
তাহলে এইটা ছিল আমাদের এক্সটেনশন এনার্জির পার্ট। তাহলে এক্সটেনশন এনার্জি আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আমরা আগের দিনে লেকচারে যেহেতু ছোট্ট করে বলেছিলাম, তাহলে তোমাদের কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করার জন্য বা কিছু ঝাপসা দূর করার জন্য, কারণ আগের দিন হাফ ফিল্ড বলেছিলাম বলে আমরা নাম্বার সহজ করে ওটাকে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন দিয়ে বলেছিলাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ইন জেনারেল আমরা যেটা বলবো নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন অর সেমি স্পিন, এই যে এনটা। ঠিক আছে, তোমরা ওই যখন হাফ ফিল্ডের থেকে কম করবে তখন কিন্তু তোমরা নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হিসেবে ধরে করতে পারো, ওটা সহজ করে মনে রাখার জন্য। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মনে রাখবে এটা ইন জেনারেল কিন্তু হয় নাম্বার অফ ইলেকট্রনস উইথ প্যারালাল স্পিন। তাহলে আমরা আশা করছি এক্সচেঞ্জ এনার্জির পার্টটা তোমাদের কাছে ক্লিয়ার। যত এক্সচেঞ্জ হবে, যত তাদের মধ্যে ইলেকট্রনগুলো কক্ষকের মধ্যে তাদের নিজেদের পজিশনটাকে পারমিউট করবে বা কম্বাইন করবে, তত কিন্তু তাদের স্টেবিলিটি বাড়বে, আর যত স্টেবিলিটি বাড়বে তত সে ওই পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশনে যেতে থাকবে। সেই জন্য আমরা জানি নিয়ারেস্ট ফুল ফিল্ডের তুলনায় ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল, আর নিয়ারেস্ট হাফ ফিল্ডের তুলনায় হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু মোর স্টেবল হয়। এবার আমরা ছোট্ট করে দেখে নেব নোড। তাই তো, নোড বলতে আমরা কি বুঝি? প্রথম কথা, নোড বলতে আমরা কি বুঝি? প্রথম কথা আমরা এটা নোড বলতে এমন একটা জায়গা পরমাণুর মধ্যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। তাই তো, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা সেটা জিরো। তাই তো, তাকে আমরা বলি নোডাল পয়েন্ট। কি বলি? নোডাল পয়েন্ট, নোডাল বিন্দু। তাই তো, তাহলে যে পয়েন্টে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, তাকে আমরা বলি নোডাল পয়েন্ট। এইবার এই নোডাল পয়েন্ট দু রকমের নোড থাকতে পারে। একটা হচ্ছে নোড হচ্ছে দু রকমের হতে পারে। তাহলে যেখানে ইলেকট্রন পাওয়াই যায় না বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, সেটাকে আমরা বলি নোড বা নোডাল পয়েন্ট। তাহলে নোড দু রকম হতে পারে, একটা রেডিয়াল নোড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। ঠিক আছে, অ্যাঙ্গুলার নোড। তাই তো, তাহলে রেডিয়াল নোড সবসময় মনে রাখবে, রেডিয়াল নোডের সংখ্যা সবসময় মনে রাখবে n-l-1, যেখানে nটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, lটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর -1। আর অ্যাঙ্গুলার নোডটা সবসময় মনে রাখবে ইকুয়ালস টু l, যেটা ওই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সমান। তাই তো, এইবার আমরা একটা পার্টিকুলার কয়েকটা উদাহরণ দিয়ে বলি যে বা টোটাল নোড তাহলে কি হবে বলো? টোটাল নোড n-l-1 প্লাস l, তাহলে l প্লাস l কেটে গেলে n-1টা হচ্ছে টোটাল নোড। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নেব একটু অ্যাপ্লিকেশন, মানে দু চারটে উপকক্ষের ক্ষেত্রে নোডের সংখ্যা কত। ধরো আরবিটারি আমি বললাম 1s, তাহলে 1s এর ক্ষেত্রে রেডিয়াল নোড কি হবে? রেডিয়াল নোডের সংখ্যা ইকুয়ালস টু কি হবে? যেহেতু n এর মান দেখো 1 আর s উপকক্ষ বলে l এর মানটা 0 আর -1, তাহলে এটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে কোনো রেডিয়াল নোড থাকবে না, কিন্তু অ্যাঙ্গুলার নোডও কিন্তু l এর মান 0, যেহেতু s অরবিটাল তাহলে 0, টোটাল নোডও কিন্তু তাহলে 0 হয়ে যাবে। এবার আমরা একটু 3D এর ক্ষেত্রে দেখি। 3D উপকক্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হবে? দেখো 3D উপকক্ষের ক্ষেত্রে রেডিয়াল নোড কত হবে? রেডিয়াল নোড ইকুয়ালস টু n-l-1। তাহলে n-l-1 বললে আমরা এখানে 3, এটা মাইনাস যেহেতু d, তাই তো, তাহলে l এর মান আমরা আগের দিনেই বলেছি 0, 1, 2, 3 s p d f, তাহলে l এর মান 2, তাই 2 উপকক্ষ আর -1, তাহলে এখানেও কিন্তু রেডিয়াল নোড 0। অ্যাঙ্গুলার নোড কি হবে? অ্যাঙ্গুলার নোড কিন্তু কত হবে? 2 হবে, ইকুয়ালস টু l হয়। তাহলে টোটাল নোডটা 3D এর ক্ষেত্রে কত হবে? 0 + 2, অর্থাৎ বা দ্যাট ইজ n-1, বা আমরা এইভাবে করতে পারি n-1, 3-1 দ্যাট ইজ 2। তার মানে এখানে কিন্তু 2, তাই তো। টোটাল যে নোডটা সেটা 3D অরবিটাল 3D সাবশেলের ক্ষেত্রে বা 3D অরবিটালের ক্ষেত্রে 2, অ্যাঙ্গুলার নোড 2 আর রেডিয়াল নোড কিন্তু 0, তাই তো। এবার আরেকটা অরবিটালের একটু দেখে নিই। আরেকটা অরবিটাল বলতে আমরা একটু 4p এর ক্ষেত্রে দেখে নিই। 4p উপকক্ষের ক্ষেত্রে নোডের তাহলে রেডিয়াল নোড দেখে নিই। রেডিয়াল নোড কটা হবে?
n মাইনাস এল মাইনাস ওয়ান। তাহলে এখানে n এর মানটা কত 4, l এর মান p বলে l এর মান 1 মাইনাস 1 তাহলে 2, তাই তো। আর টোটাল লোড কি হবে n মাইনাস 1, টোটাল লোড n মাইনাস 1, তাই তো। তাহলে 4 মাইনাস 1 3, তাহলে অ্যাঙ্গুলার নোট কিন্তু আমরা বলতে পারি 1 এখান থেকে। টোটাল নোট যেহেতু 3 হচ্ছে আর রেডিয়াল নোট 2 হচ্ছে, তাহলে কিন্তু আমরা অ্যাঙ্গুলার নোট যেহেতু আমরা জানি যে পি উপকক্ষ, তাহলে এল এর মান 1 হলে পি অরবিটাল হয়, পি উপকক্ষ, তাই তো। তাহলে এল এর এল ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে অ্যাঙ্গুলার নোট ইকুয়ালস টু এল ইকুয়ালস টু 1, কারণ এল এর মান 1 হলে পি উপকক্ষ। তাহলে 4পির ক্ষেত্রে আমরা দেখলাম রেডিয়াল নোড হচ্ছে দুটো আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা আর টোটাল নোডটা 3টে, ঠিক আছে। তাহলে এই যে নোড বললাম, নোড বলতে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, তাহলে বিভিন্ন নোডের সংখ্যা ক্যালকুলেশন কিন্তু WBJEE নিটে এবং WBCHS এ করতে পারি, মানে হায়ার সেকেন্ডারি এক্সামে ক্লাস 11-এ অবশ্যই করতে পারি, তাই তো। তাহলে খুবই তোমরা এইগুলো ভালো করে পড়বে, এক্সেস এনার্জি এবং নোড নিয়ে অনেক শর্ট কোয়েশ্চেন থাকে, তাহলে যেটা কিন্তু WBCHS-তে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্ত। আমরা পরবর্তী লেকচারে গ্রাউন্ড টার্ম সিম্বল নিয়ে আলোচনা করবো, যেটা বেসিক্যালি একটু বলতে পারো যেই অ্যাডভান্সের বা মেন্স বা অ্যাডভান্সের জন্য বা বেসিক্যালি অনার্সের জন্য, সেটা আমরা পরের লেকচারে আলোচনা করবো। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের যে লেকচারটা, এটা বেসিক্যালি ক্লাস 11-এর জন্য যেটা, সেটুকু কিন্তু এইখানেই শেষ, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা লেকচার দেখো এবং উপভোগ করো। আর কোনো জায়গায় যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনসেপচুয়াল মিসম্যাচ হয়ে যায়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।